আজ আমরা এমন একজনের গল্প শুনব যার জীবনটা একটা ঘড়ির কাঁটার মতো কেবল ঘুরেই চলেছে, কিন্তু কোথাও পৌঁছাচ্ছে না। আমাদের গল্পের নায়িকা ৩০ বছর বয়সী ওডা। তার জীবনে বন্ধুত্বের কোনো জায়গা নেই, ভালোবাসার সম্পর্ক তো অনেক দূরের কথা। তার পৃথিবীটা তার ছোট্ট বাসা আর কর্মস্থলের মধ্যেই সীমাবদ্ধ। প্রতিদিন মাথা নিচু করে মোবাইল ফোন ঘাঁটাটাই তার একমাত্র শখ। এর বাইরে আর কোনো কিছুতেই তার বিন্দুমাত্র আগ্রহ নেই। একদিন প্রতিদিনের মতোই কর্মস্থলে যাবার পথে একটা বিশাল সেতুর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল ওডা। হঠাৎ করেই তার মাথায় এক অদ্ভুত হতাশাজনক চিন্তা খেলে যায়। সে ভাবতে থাকে, এই বিশাল পৃথিবীতে তার থাকা বা না থাকায় কি বা এসে যায়। তার বেঁচে থাকার কোনো অর্থই সে খুঁজে পাচ্ছিল না। বছরের ৩৬৫টা দিন তার কাছে এখন আর নতুন কিছু নিয়ে আসে না, বরং মনে হয় একই দিনের পুনরাবৃত্তি সে ৩৬৫ বার ধরে দেখছে। এই অর্থহীন জীবন আর টেনে নিয়ে যেতে তার ভালো লাগছিল না। তাই সেদিন সে কাজে না গিয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। আর সেই দিন থেকেই ওডা তার পেশাগত জীবনের কঠিন বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে শুরু করে। কিন্তু জীবন বড়ই কঠিন। বেঁচে থাকতে হলে আর পেট ভরাতে হলে কিছু তো একটা করতেই হবে। তাই সে একটি কনভেনিয়েন্স স্টোর বা সুবিধাজনক দোকানে খণ্ডকালীন চাকরি খুঁজে নেয়। এই চাকরিটা তার জন্য একদম উপযুক্ত ছিল। এখানে তাকে কারো মুখের দিকে তাকিয়ে কাজ করতে হয় না, কিংবা বসের বকাঝকা শোনার কোনো ভয় নেই। মাঝে মাঝে কিছু অদ্ভুত গ্রাহকের মুখোমুখি হওয়া ছাড়া বাকি সময়টা বেশ শান্তিতেই কেটে যায়। কাজ শেষে তার কোনো সামাজিকতা নেই, আড্ডা দেবার মতো কেউ নেই। ক্যাচ ক্যাচ করা ভাঙা সাইকেলটাই যেন তার জীবনের একমাত্র সঙ্গী। শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে সে যান্ত্রিকভাবে প্যাডেল চালাতে থাকে আর ধীরে ধীরে এগিয়ে চলে তার খালি বাসাটার দিকে। একা একা রাতের খাবার, তাতে আর আয়োজন কি থাকবে? কোনো মতে পেট ভরানোর জন্য সে হয় সস্তা নুডলস খায়, নয়তো দোকান থেকে আনা ছাড়ের খাবারের বাক্সই তার ভরসা। রান্না করার মতো মানসিক শক্তি বা ইচ্ছা কোনোটিই তার নেই। একদিন সে খেতে বসবে, ঠিক এমন সময় তার মা ফোন করেন। সাধারণ কুশল বিনিময়ের পরেই তার মা আসল কথায় আসেন। কাজ কেমন চলছে, কোনো মনের মতো ছেলে খুঁজে পেয়েছে কিনা। ওডা, যে কিনা ভালো খবর বলা আর খারাপ খবর লুকিয়ে রাখার নীতিতে বিশ্বাসী, মায়ের কাছে সবকিছু নিয়ে সুন্দর করে মিথ্যা বলে দেয়। অথচ বাস্তবতা হলো যে পেশাগত পোশাকটি একসময় তার স্বপ্ন আর আশাকে ধারণ করত, সেটি এখন আলমারির এক কোনায় অবহেলায় পড়ে থেকে ধুলোবালি খাচ্ছে। সেই পোশাকটা সে আবার কবে পড়তে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। ওডার সাথে দিনের শিফটে কাজ করে এক তরুণ ছাত্র, যে সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছে। সেখানে সাময়িকভাবে কাজ করছে। এই ছেলেটিকে দেখলে ওডার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। একসময় সেও ঠিক এমনই স্বপ্ন আর আশা নিয়ে কর্মজীবনে পা রেখেছিল। তাদের মধ্যে কাজের ফাঁকে টুকটাক কথাবার্তা হয়, তবে এর বেশি কিছু নয়। দেখতে দেখতে শিফট বদলের সময় হয়ে যায় আর ওডা দায়সারাভাবে বিদায় জানিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। একদিন কাজ শেষে তার ম্যানেজার তাকে ডেকে বলেন, আগামী বুধবার রাতের শিফটে ছেলেটা তার বান্ধবীর সাথে দেখা করতে যাবে, তাই তুমি কি তার বদলে ডিউটিটা করে দিতে পারবে? কাউকে না বলতে ওটা শেখেনি। সত্যি বলতে সে কাউকে প্রত্যাখ্যান করার কোনো কারণও খুঁজে পায় না, কারণ বাসায় ফিরে গেলেও তো সেই একাকিত্ব আর উদাসীনতা ছাড়া তার জন্য আর কিছুই অপেক্ষা করে থাকে না। তাই সে ম্যানেজারের অনুরোধে রাজি হয়ে যায়। রাতের শিফটের মেয়ে সহকর্মীটি ছিল ভীষণ বাচাল। সে অনবরত ওডার কাছে তার প্রেমিকের গল্প করতে থাকে। যখন সে কথার ফাঁকে ওডাকে জিজ্ঞেস করে বসে যে তার কোনো প্রেমের অভিজ্ঞতা আছে কিনা, তখন পরিবেশটা হঠাৎ করেই ভীষণ অস্বস্তিকর হয়ে ওঠে। ওটা অপরিচিতদের সাথে বেশি মিশতে চায় না। সে চায় না কেউ তার এই বন্ধ জীবনে প্রবেশ করুক, আর এমন কোনো সম্পর্কে তো জড়াতেই চায় না যার কোনো ভবিষ্যৎ নেই। তার কাছে এই একাকী জীবনটাই শ্রেয়। হঠাৎ একদিন এক বিকট শব্দে তার ঘরের পর্দার রডটি ভেঙে পড়ে। সে বাড়ির মালিককে ফোন করে সাহায্য চায়, কিন্তু মালিক সাফ জানিয়ে দেন যে ভেঙেছে তাকেই ঠিক করতে হবে। ছোট্ট একটা ক্লিপ ভেঙেছিল মাত্র, কিন্তু সে উপায় না দেখে পুরো একটা নতুন পর্দার সেট কিনে আনে। বাড়িতে সামান্য কোনো যন্ত্রপাতিও নেই। নির্দেশিকা বারবার পড়ার পরেও সে কিছুই করতে পারে না। শেষে হতাশ হয়ে ওরা হাল ছেড়ে দেয় আর মনে মনে বলে, যেও জাংভা, এভাবেই থাক। ভাঙা পর্দাটা রোদ আটকাতে কোনো সমস্যা করছে না, এটাই যথেষ্ট। কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলোই তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই একা জীবনে সে কতটা অসহায়। এর কিছুদিন পর ম্যানেজার আবারও ওডাকে একটি রাতের শিফট বদলি করতে বলেন। যথারীতি ওডা এবারও না করতে পারে না। তাকে আবারও রাতের শিফটের সেই বাচাল মেয়েটির বকবকানি সহ্য করতে হয়। মেয়েটির স্বপ্ন সে বিদেশে ঘুরতে যাবে, তাই দুটো চাকরি করে টাকা জমাচ্ছে। আর ওডা, যার নিজের কোনো স্বপ্নই অবশিষ্ট নেই, সে কেবল বিব্রতভাবে তার কথায় সায় দিয়ে যায়। প্রতিদিন ঘুম থেকে উঠে কাজে যাওয়া সত্ত্বেও ওডার জীবনটা একদম নীরস আর অর্থহীন লাগে। সে নিজেকে মোটেও অসাধারণ কেউ মনে করে না,
বরং ভাবে যে সে শুধু পৃথিবীর বাতাস নষ্ট করা এক আবর্জনা ছাড়া আর কিছুই নয়। সেদিন সন্ধ্যায় দোকান বন্ধ থাকায় ম্যানেজার সবাইকে নিয়ে বাইরে খেতে যান। খাওয়ার টেবিলেও রাতের শিফটের মেয়েটি অনবরত কথা বলতে থাকে। অন্যরা মাঝে মাঝে হেসে তার কথায় যোগ দিচ্ছিল, কিন্তু ওটা ছিল একদম চুপচাপ। সে কেবল নিজের গ্লাসে ঠান্ডা বিয়ার ঢেলে নিজেকে অবশ করার চেষ্টা করছিল। একটু পরে সম্প্রতি চাকরি ছেড়ে দেওয়া রাতের শিফটের সেই ছেলেটি সেখানে এসে পৌঁছায়। সে অবশেষে তার স্বপ্নের পেশাগত পোশাকটি পরেছে। এই কনভিনিয়েন্স স্টোরের কাজটা আসলে সবার জন্যই ছিল সাময়িক। তাদের প্রত্যেকেরই নিজস্ব স্বপ্ন এবং লক্ষ্য ছিল। একমাত্র ওরাই ছিল লক্ষ্যহীন, যার কোনো আশা নেই। শেষ পর্যন্ত সে প্রচণ্ড মাতাল হয়ে যায়। দিনের শিফটের সেই ছেলে সহকর্মীটি তাকে বাড়ি পৌঁছে দিতে আসে, কিন্তু মাতাল অবস্থায় ওরা অদ্ভুত আচরণ করে ছেলেটিকে জড়িয়ে ধরে। পরদিন ঘুম থেকে উঠে ওরা দেখে সে নিজের বিছানায় পরিপাটিভাবে শুয়ে আছে। কাজে গিয়ে সে ভীষণ লজ্জায় অস্বস্তি নিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে যে সে মদ্যপান অবস্থায় কোনো অপ্রীতিকর আচরণ করেছে কিনা। ছেলেটি কিছুক্ষণ ভেবে বলে, আমার মনে হয় তোমার একজন প্রেমিক খুঁজে নেওয়া উচিত। মদ্যপান অবস্থায় স্মৃতি হারিয়ে ফেলা ওরা এই কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না, কিন্তু ছেলেটির কথায় সে অনভিজ্ঞস্তভাবে মানে অকারণে লজ্জা পায়। কাজ শেষে ওরা দোকান থেকে রাতের খাবারের জন্য কিছু ছাড়ের রান্না করা খাবার কিনতে গিয়েছিল, কিন্তু দোকানের দরজায় সে দেখতে পায় কিছু মাস্তান সেই ছেলেটিকে বিরক্ত করছে। কোথা থেকে যেন তার এত সাহস এলো কে জানে। ওরা এক মুহূর্ত চিন্তা না করে হাতে থাকা গরম খাবারের বাটিটা সোজা মাস্তানদের একজনের মুখে ছুঁড়ে মারে এবং ছেলেটির হাত ধরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে ভেবেছিল এই উপকারের জন্য ছেলেটি অন্তত কৃতজ্ঞতাবশত তাকে রাতের খাবার খাওয়ানোর প্রস্তাব দেবে, কিন্তু ছেলেটির একটিমাত্র কথায় সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। এক ঘটনার ক্ষত শুকাতেই ওডার জীবনে প্রবেশ করে আরেক অপ্রত্যাশিত মোড়। একদিন দোকানে কাজ করার সময় ওডা তার জুনিয়র হাই স্কুলের পুরনো সহপাঠী ডাইইউকে দেখতে পায়, কিন্তু পুরনো পরিচয় থাকা সত্ত্বেও তারা দুজনে অদ্ভুতভাবে নীরব থাকে। ডাইইউ ফিরে যাওয়ার আগে ওডার দিকে গভীরভাবে একবার দেখে, যেন সে মনে মনে কোনো বড় সিদ্ধান্ত নিয়েছে। তারপর সে চুপচাপ চলে যায়। কিন্তু ওটা যা কল্পনাও করতে পারেনি সেটাই ঘটল। কাজ শেষে সে আবার তার সেই পরিচিত অথচ অপরিচিত সহপাঠীর দেখা পায়। তবে এবার এটি কোনো কাকতালীয় সাক্ষাৎ ছিল না। ডাইইউ বিশেষভাবে তার জন্যই অপেক্ষা করছিল। তারা এলোমেলোভাবে কথা বলতে থাকে। তাদের কথাবার্তা ছিল ছিঁড়ে যাওয়া ঘুড়ির সুতোর মতো, কোনো নির্দিষ্ট দিক ছাড়াই হঠাৎ শুরু হয়ে আবার অস্বস্তিকর নীরবতায় হারিয়ে যাচ্ছিল। রাস্তার মোড়ে আলাদা হওয়ার সময় ডাইইউ নিজে থেকে যোগাযোগের নাম্বার আদান প্রদানের প্রস্তাব দেয়। ওরা কিছুক্ষণ ইতস্তত করে তার ফোন বের করে। এই নতুন যোগাযোগ তার শান্ত বদ্ধ জীবনে কী ধরনের পরিবর্তন নিয়ে আসবে তা নিয়ে এসেছিল সন্দিগ্ধ। বাড়ি ফেরার পর ডাইইউ হঠাৎ বার্তা পাঠিয়ে ছুটির দিনে একসাথে বাইরে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানায়। তারা বোলিং খেলতে যায়। ডাইইউয়ের বোলিং দক্ষতা ছিল অসাধারণ। প্রায় প্রতিটি বলেই সে পূর্ণ পয়েন্ট পাচ্ছিল, আর ওডার ছোড়া বলগুলো ঠিক তার নিজের জীবনের মতোই সবসময় পথভ্রষ্ট হয়ে গন্তব্যের বাইরে চলে যাচ্ছিল। সে অবাক হয়ে ভাবে ডাইইউ তাকে বোলিং খেলতে কেন নিয়ে এলো। তার চেয়েও বড় প্রশ্ন ছিল তার মতো অযোগ্য সাধারণ মানুষের সাথে ডাইইউ নিজে থেকে যোগাযোগ করলো কেন। কথা প্রসঙ্গে সে জানতে পারে ডাইইউকে তার কোম্পানি এই শহরে পাঠিয়েছে, কিন্তু এখানে পরিবার বা বন্ধু বান্ধব বলতে তার কেউ নেই। ডাইইউ ওটাকে বোঝানোর চেষ্টা করে যে মানুষ একা থাকার জন্য জন্মায়নি, তারা সামাজিক জীব, আর সামাজিক যোগাযোগ জীবনের একটি অপরিহার্য অংশ। তাই সে যেখানেই যায় নতুন বন্ধু তৈরি করতে ভালোবাসে। সে ওটাকে বলে, তোমার মতো বন্ধু যার সাথে ছোটবেলা থেকে একটা পরিচিতি আছে, এমন বন্ধু পাওয়া আজকাল খুব কঠিন। ডাইইউয়ের এই আন্তরিক কথাগুলো শুনে ওরা বহুকাল পরে নিজের অস্তিত্বের একটা দাম খুঁজে পায়। সে প্রথমবার বুঝতে পারে যে তার মতো সাধারণ একজনও অন্যের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটা সুন্দর দিন কাটার পর তারা অনিচ্ছাকৃতভাবে একে অন্যকে বিদায় জানায়। কিন্তু এবার ওডার মনে একাকিত্ব নয়, বরং পরবর্তী সাক্ষাতের জন্য একটি মিষ্টি প্রত্যাশা তৈরি হয়। পরদিন সকালে কাজে যাওয়ার পর ওডা তার কাজের পোশাক পরার আগেই ম্যানেজার আবারও তাকে একটি রাতের শিফট বদলি করতে বলেন। যথারীতি ওডা এবারও না করতে পারে না, কিন্তু এবার তার মনের গভীরে একটা বিদ্রোহ দানা বাঁধে। কেন সবসময় তাকে এই বাড়তি দায়িত্ব নিতে হয়? কারণটা কি এই যে কাজ শেষে তার কোনো পিছুর টান নেই, নাকি সে এতটাই দুর্বল যে কাউকে কখনো প্রত্যাখ্যান করতে পারে না? একটা ক্লান্ত দিন শেষে ওরা এবার নিজে থেকেই ডাইইউকে মদ্যপানের জন্য আমন্ত্রণ জানায়। মদের নেশায় তার মনের সব চাপা ক্ষোভ, হতাশা আর কষ্ট যেন বাঁধ ভাঙা জলের মতো বেরিয়ে আসে। সে অভিযোগের সুরে বলতে থাকে কিভাবে অফিসের বড় সাহেবরা নরম মানুষকে পেয়ে তার উপর চেপে বসে, কিভাবে তার সহকর্মী একটা আস্ত নির্বোধ। ডাইইউ শুধু ধৈর্য ধরে তার সমস্ত কথা শোনেই না, বরং সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া জানিয়ে তাকে আরও বেশি স্বস্তি দেয়। এবারও ওডা প্রচণ্ড মাতাল হয়ে যায়।
কিন্তু আজ তার নিজেকে খুব হালকা এবং আনন্দিত অনুভব হচ্ছিল। রাস্তার মোড়ে আলাদা হওয়ার সময় তারা কেউই যেন বাড়ি ফিরে যেতে চাইছিল না। তখন ডাইউ প্রস্তাব দেয়, আমার বাড়ি গিয়ে আরেক কাপ পান করলে কেমন হয়? ওটা সাথে সাথে রাজি হয়ে যায়। ডাইউরের বাড়িতে পৌঁছানোর পর তার বাবা এবং পরিবারের অন্য সদস্যরা তাকে বন্ধুসহ ফিরতে দেখে অত্যন্ত আন্তরিকভাবে অভ্যর্থনা জানায়। বাড়িতে তারা আরও 2টো বিয়ার পান করে। হাসি হাসি আর কথার মাঝে ডাইউ হঠাৎ খুব যত্ন করে ওটাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ডাইউয়ের এই একটি মাত্র আন্তরিক প্রশ্ন শুনে ওটার ভেতরের সব প্রতিরোধ, সব দেয়াল যেন এক মুহূর্তে চুরমার হয়ে ভেঙে পড়ে। তার দীর্ঘদিনের চেপে রাখা আবেগ সেই মুহূর্তে বিস্ফোরিত হয়। সে কেঁদে কেঁদে তার যন্ত্রণাদায়ক কর্মজীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে শুরু করে। সেও এক সময় ভবিষ্যৎ নিয়ে অনেক আশাবাদী ছিল, স্বপ্ন দেখেছিল, কঠোর পরিশ্রমও করেছিল। কিন্তু অফিসের বড় সাহেবরা তাকে শুধু বকাঝোকা করত, সহকর্মীরা তাকে এড়িয়ে চলত। সে সমস্যার কারণ খুঁজে না পেয়ে সব দোষ নিজের কাঁধে চাপিয়ে নিয়েছিল। সে ভাবতে শুরু করেছিল যে সে যথেষ্ট ভালো নয়, সে একজন ব্যর্থ মানুষ যার এই পৃথিবীতে থাকা বা না থাকায় কিছুই আসে যায় না। এই গভীর বিভ্রান্তির মধ্যে সে জীবনের প্রতি তার আসল আবেগ এবং সাহস দুটোই হারিয়ে ফেলে। তাই সে পালানোর পথ বেছে নেয় এবং খোলসের মধ্যে লুকিয়ে থাকা শামুকের মতো এক অন্ধকার কোণে নিজের জীবনটাকেই সীমাবদ্ধ করে ফেলে। অশ্রুসিক্ত ওড়াকে দেখে ডাইউ বুঝতে পারে যে এই মুহূর্তে কোনো উপদেশ বা সান্ত্বনা অর্থহীন। তাই সে কোনো কথা না বাড়িয়ে ওড়াকে একটি উষ্ণ আলিঙ্গন দেয় এবং তার কানে ফিসফিস করে বলে, কাঁদো, মন খুলে চিৎকার করে কাঁদো। রাত গভীর হওয়ার সাথে সাথে বাইরের শহরের কোলাহল শান্ত হয়ে আসে। ঘরের ভেতর অন্ধকারে তারা একে অপরের নিঃশ্বাসের শব্দ অনুভব করতে থাকে। মাঝে মাঝে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ঘুমিয়েছ? অপর প্রান্ত থেকে উত্তর আসে, না তো। তুমি? ঘুম পাচ্ছে? না। ঠিক আছে। এই মুহূর্তে একসাথে 1 সেকেন্ড বেশি থাকাও তাদের কাছে অমূল্য মনে হচ্ছিল। কেউই চায়নি এই সুন্দর শান্ত সময়টা ঘুমের অতলে দ্রুত হারিয়ে যাক। পরদিন ঘুম থেকে উঠে ওডা নিচ থেকে একটি পরিচিত এবং বহুদিন না শোনা শব্দ শুনতে পায়। এটা ছিল সেই শব্দ যা সে ছোটবেলায় বাড়িতে অলসভাবে ঘুমানোর সময় রান্নাঘরে তার মায়ের ব্যস্ততার মধ্যে শুনতে পেত। এটা ছিল সেই সুখের শব্দ যখন কেউ আপনার জন্য সকালের নাস্তা তৈরি করে। প্রতিদিন সকালে খাওয়া প্যাকেটের নুডলসের তুলনায় এই সাধারণ নাস্তাটি কেবল সুস্বাদুই ছিল না, এটি ওডার প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরের ভেতরের শূন্যটাকেও পূরণ করে দিয়েছিল। আসলে বেশিরভাগ মানুষ স্বেচ্ছায় একাকিত্ব বেছে নেয় না, বরং পারিপার্শ্বিক পরিস্থিতি আর বিভিন্ন বাহ্যিক শক্তি তাদের এই নীরব একালা জগতে ঠেলে দেয়। আর তখন যদি একটি যথেষ্ট উষ্ণ হাত তাদের দিকে এগিয়ে আসে, তবে তারা সমস্ত শক্তি দিয়ে তা আঁকড়ে ধরে। সেদিন বাড়ি ফেরার পথে ওডা যখন আবার সেই সেতুর ওপর দিয়ে যায়, তখন সবশেষে সাহস করে তার মাকে ফোন করে। সে স্বীকার করে যে সে প্রায় অর্ধ বছর আগেই চাকরি ছেড়ে দিয়েছে। তার মা ফোনের ওপার থেকে খুব সহজভাবে বলেন, আরে আমি তো ভাবলাম কত বড় ব্যাপার, তুই তো শুধু বসকে বরখাস্ত করেছিস, এর মধ্যে বড় কিছু নেই। এখন কিছুদিন খা দা ফুর্তি কর, যদি টাকা পয়সা না চলে বাড়ি ফিরে আয়। পেট ভরে গেলে, মন শান্ত হলে আবার নতুন করে সামনের দিকে এগিয়ে যাস। মায়ের এই সহজ কথাগুলোই যেন ওডার মনের শেষ বাধাটিও দূর করে দিল। আর এটাই ছিল তার নতুন জীবনের সত্যিকারের শুরু। বন্ধুরা, ওডার গল্পটা শুধু একটা সিনেমার কাহিনী নয়, এটা আমাদের অনেকের জীবনের প্রতিচ্ছবি। আমরা অনেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে ওডার মতো একা, হতাশ আর বিভ্রান্ত বোধ করি। মনে হয় যেন পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে আর আমরা এক জায়গায় স্থির হয়ে আটকে আছি। ওডার গল্প আমাদের সবচেয়ে বড় যে শিক্ষাটা দেয় তা হলো সংযোগের শক্তি বা পাওয়ার অফ কানেকশন। দেখুন, ওডা যখন তার খোলসের ভেতর নিজেকে গুটিয়ে রেখেছিল, তখন তার জীবনটা ছিল অর্থহীন আর যন্ত্রণার। কিন্তু যেই মুহূর্তে সে ডাইউর মতো একজন বন্ধু পেল যে তার কথাগুলো মন দিয়ে শোনার জন্য প্রস্তুত ছিল, তখন থেকেই তার জীবনটা বদলেতে শুরু করে। এই গল্প থেকে আমরা 2টো গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি। 1, আপনার জীবনে যখন অন্ধকার নেমে আসবে, যখন মনে হবে আপনি একা, তখন সাহস করে কারো সাথে কথা বলুন। আপনার সেই বন্ধু, ভাই, বোন বা বাবা মা যে কেউ হতে পারে। আপনার ভেতরের কষ্টগুলো যখন আপনি কারোর সাথে ভাগ করে নেবেন, দেখবেন আপনার বোঝাটা অর্ধেক হয়ে গেছে। যে শুনবে সে হয়তো আপনার সমস্যার কোনো বাস্তব সমাধান দিতে পারবে না, কিন্তু সে যে আপনার কথাগুলো শোনার জন্য ইচ্ছুক, এটাই প্রমাণ করবে যে এই লড়াইয়ে আপনি একা নন। 2, শুধু নিজের জন্য একজন ডাইউ খুঁজলেই চলবে না, আমাদের কেউ কারো জন্য ডাইউ হয়ে উঠতে হবে। আমাদের আশেপাশে এমন অনেক ওডা আছে যারা নীরবে কষ্ট পাচ্ছে। একটু সময় বের করে তাদের কথা শুনুন, বিচার না করে তাদের পাশে দাঁড়ান। আপনার দেওয়া সামান্য একটু সময় আর আন্তরিকতা হয়তো একটা মানুষের জীবনকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাতে পারে। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত, কিন্তু মানুষের আত্মার সাথে আত্মার সংযোগটা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে।
আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাই, কিন্তু মন খুলে কথা বলার মতো একজন মানুষ খুঁজে পাই না। তাই আজ এই ভিডিওর শেষে আপনাদের কাছে আমাদের অনুরোধ, নিজের ভেতর সব কষ্ট চেপে না রেখে কথা বলুন। আর যদি দেখেন আপনার কাছের কেউ চুপচাপ হয়ে যাচ্ছে, তাকে গিয়ে জিজ্ঞেস করুন, তুমি ঠিক আছো তো? আপনার এই ছোট্ট একটা প্রশ্নই হয়তো একটা নতুন গল্পের সূচনা করবে। আপনার একটি লাইক এই ভিডিওটিকে এমন আরও অনেকের কাছে পৌঁছে দেবে যারা হয়তো এখন ওডার মতো একাকিত্ব ভুগছেন। আর এমনই গভীর এবং জীবনমুখী সিনেমার গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে আমাদের জানান, আপনার জীবনে কি এমন কোনো ডাইউ আছে যে আপনার অন্ধকার সময় আলো হয়ে এসেছিল? আমরা আপনার গল্প শোনার অপেক্ষায় রইলাম। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।